So this is Sadia Islam Promi. Welcome to our new biology class. তো সবাই ক্লাসটাতে খুব তাড়াতাড়ি জয়েন করে নাও কারণ হচ্ছে আজকে আমি আমার টপিকটা স্টার্ট করে দিব। তোমরা যারা যেখান থেকে আমাকে দেখতেছো এবং আগে যেখানে মানে যারা আমার ক্লাস করলা এতদিন এবং যারা নতুন করে জয়েন দিচ্ছ তাদেরকে তো আসলে বলার কিছু নাই। সবাই ক্লাসটা প্লিজ 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 খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমিও আমার ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে দিব। তুমি তোমাদের ফ্রেন্ডদের সাথে এই লাইফটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও। সো দিস ইজ সাদিয়া ইসলাম ফ্রম মি। ওয়েলকাম টু আওয়ার নিউ বায়োলজি ক্লাস। আবারও বলছি, তোমরা যারা যেখান থেকে আমাকে জয়েন করছো, যারা আগে আমার ক্লাস করেছো, তারা সবাই ক্লাসটা জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ফ্রেন্ডদের মাঝে লাইভটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও। আর হচ্ছে ইন কেস অফ তোমাদের যদি ক্লাসটা খুব ভালো লেগে থাকে, আগে যারা ক্লাসটা করেছো তারা তোমরা তোমাদের ফ্রেন্ডদের এই কমেন্ট সেকশনে মেনশন দিও, কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডে ইনভাইট করতে পারো ক্লাসটার জন্য। থ্যাংক ইউ। ওকে, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এটা আমাকে প্লিজ খুব তাড়াতাড়ি জানাও। হ্যালো। ওকে, দেন মোটামুটি সবাই জয়েন করে ফেলেছো। আরও যারা যেখান থেকে আছো তারা ক্লাসটা শেয়ার করে দাও যাতে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি ক্লাসটা স্টার্ট করে দিতে পারি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেন হচ্ছে আমি কিছু আমার ইন্ট্রোটা শেষ করে ফেলি। আমি সাদিয়া ইসলাম প্রমি, মানে তোমাদের প্রমি আপু। তো আমাদের মানে ওয়েলকাম টু আওয়ার নিউ বায়োলজি ক্লাস। তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি সাদিয়া ইসলাম প্রমি, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি। আমি হলিক্রস কলেজের প্রাক্তন ছাত্রী। তাই হলিক্রস কলেজ থেকে আমাকে যারা যারা দেখছো তারা কমেন্ট সেকশনে ধুম ধুম করে লিখে দাও যে আপু আমরা আপনার কলেজের। তো হচ্ছে ওকে, দেন তোমরা তোমাদের সবার সাথে তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই লাইভটা শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো। যারা শেয়ার করতে চাচ্ছ না তোমরা তোমাদের ফ্রেন্ডদের হচ্ছে মেনশন দিতে পারো। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে। ওকে, সব ক্লিয়ার আছে। তো আমি যে ইন্ট্রোটা দিচ্ছিলাম, ঠিক আছে, তো ওয়েলকাম টু আওয়ার নিউ বায়োলজি ক্লাস, কথা 3বার বলে ফেলছি অলরেডি। আবারও বলছি ওয়েলকাম টু আওয়ার নিউ বায়োলজি ক্লাস। মানে মানে আমার তো তোমাদের কাছে অনেকে নিউ, মানে আমি অনেকে নিউ দেখছি। ওকে, আমরা অনেকে কিন্তু নিউ দেখছি, তাদের জন্য বলছি বারবার। আর হচ্ছে যে কথাটা সেটা হচ্ছে আমি ইনস্ট্যান্ট স্কুলে বায়োলজি মেন্টর হিসেবে তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। আমাদের চলার পথে তোমরাও থাকবে, আমিও তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। তো এতদিন পর্যন্ত আমরা একটা চ্যাপ্টার কিন্তু অলরেডি খতম দিয়ে ফেলছি। আমরা কিন্তু অলরেডি একটা চ্যাপ্টার খতম দিয়ে ফেলছি বায়োলজির, সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো তারপরেই মানে ওই চ্যাপ্টারটা এত বোরিং ছিল, তারপরে তোমাদের অনেকের অনুরোধে কিন্তু আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছি সেটা হচ্ছে ব্লাডের বেসিক ক্লাস কিন্তু আমাদের গত ক্লাসে হয়ে গিয়েছে। তাই তোমরা যারা ওই ক্লাসটা মিস করেছো তারা খুব তাড়াতাড়ি পিছনে ভিডিওগুলো দেখে ফেলবে। বাট না, এখন কিন্তু তোমাদের আমি ভিডিও দেখে যেতে বলছি না, আগে ক্লাসটা করবে, তারপর তোমরা তোমাদের ফ্রি টাইমে তোমাদের ওই ক্লাসটা অবশ্যই করে নেবে। ঠিক আছে, যেহেতু এটা বেসিক ক্লাস ছিল এবং অনেক বেশি ইনফরমেটিভ একটা ক্লাস ছিল, আগের ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ একটা ক্লাস ছিল। ঠিক আছে, তোমরা যারা মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশন দিতে চাচ্ছ, মানে যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবং যারা অ্যাডমিশন স্টুডেন্ট, তারা আগের ক্লাসটা কোনো মতেই মিস করবে না। কারণ এমন কিছু ইনফরমেশন আগের ক্লাসে আমি দিয়েছি যে ইনফরমেশনগুলো তোমাদের জন্য অ্যাডমিশন বলো যে কোনো বেসিক দাঁড় করানোর জন্য অনেক বেশি মানে ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, ওকে, দেন আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে আবারও বলছি ক্লাসটা লাইভটা শেয়ার করে দিবে। তো আমি আমার টপিকটা স্টার্ট করে দিব। ঠিক আছে, তো আমাদের আজকের টপিকটা ছিল ব্লাড ক্লটিং। তোমাদের যদি টপিক রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাও। এখন যেহেতু আমি লাইভে আছি তাই আমার টপিক রিলেটেড, সেটা হতে পারে ব্লাড, হতে পারে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যে কোনো টপিকে যে কোনো টপিক রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে হচ্ছে আমি এখনই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, যদি আসলে আমি উত্তরটা জেনে থাকি। না জানলে তো আসলে কিছু করার নেই। তো আমি যদি উত্তরটা জেনে থাকি আমি তোমাদের এখনই জানাবো। তো সেই জন্য হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে অনেক মানে যে কোনো টপিক রিলেটেড সমস্যা তোমরা আমাকে করতে পারো। ঠিক আছে, তো আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিব, সবাই ক্লাসটা জয়েন করে ফেলো। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দিবে। ওকে, দেন আমার আজকের টপিকটা ছিল
ব্লাড ক্লটিং, ঠিক আছে? ব্লাড ক্লটিং, হোয়াট ইজ ব্লাড ক্লটিং? ব্লাড ক্লটিং হচ্ছে রক্ত তঞ্চন, ঠিক আছে? রক্ত তঞ্চন। ওকে, কেউ যদি ইংলিশ ভার্সন থেকে থাকো বা কেউ, আমি এখানেও আপাতত সবই ইংলিশে লিখেছি, তো আমি বাংলাতেই ডেসক্রাইব করব প্লাস ইংলিশে করব। কেউ যদি ইংলিশ ভার্সন থেকে থাকো এবং মানে কারো যদি কথা বাংলা বুঝতে কোনো টার্ম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে, বা ইংলিশ লেখাটা এবং লেখা যদি সবকিছু স্পষ্ট হয়, আই গেস আমি সব কিছুই বলে দিব, তো তোমাদের কাছে কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নাই। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ব্লাড, ঠিক আছে? ব্লাড চ্যাপ্টারটা প্রথমত আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট অফ অল ব্লাডের মধ্যে কি কি ছিল আমরা কিন্তু অলরেডি বলেছি। ব্লাডের মধ্যে আছে হচ্ছে তার প্লাজমা আছে আর ব্লাড কর্পাসেল আছে, তাই না? ব্লাডের মধ্যে কি আছে? প্লাজমা আছে এবং ব্লাড কর্পাসেল আছে। ব্লাড কর্পাসেল কি? প্লাজমা মানে হচ্ছে রক্তরস এবং ব্লাড কর্পাসেল হচ্ছে রক্ত কণিকা, ঠিক আছে? এই প্লাজমাটাকে আমরা কয়েক ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে তার তোমার পানি কিছু থাকে আর কিছু পদার্থ থাকে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে থাকে তাদের মধ্যে প্লাজমা, প্রোটিন, তারপর ধরো রেচন, বর্জ্য পদার্থ, বিভিন্ন ধরনের আয়ন, ভিটামিন, অনেক কিছু থাকতে পারে। আর রক্তকণিকার মধ্যে 3 ধরনের রক্তকণিকা ছিল: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আমি কিন্তু জাস্ট আমার আগের ক্লাসটার একটা রিপিট করতেছি। তারপর দেখো, লোহিত রক্তকণিকা নিয়ে আমরা কিছু পড়েছিলাম। লোহিত রক্তকণিকা বেশি হলে কি রোগ হচ্ছে, লোহিত রক্তকণিকা কম হলে কি রোগ হচ্ছে, এবং শ্বেত রক্তকণিকা বেশি হলে কোন রোগ হচ্ছে, শ্বেত রক্তকণিকা কম হয়ে গেলে কি হচ্ছে, শ্বেত রক্তকণিকা ক্যান্সার হলে আমরা সেটাকে কি বলতেছি, ক্যান্সার হলে আসলে আপাতত কি ঘটতেছে, এইসব নিয়ে কিন্তু আমরা টপিক নিয়ে আলোচনা করেছি। আর শ্বেত রক্তকণিকার যে দুইটা ছিল, একটা গ্র্যানুলোসাইট ছিল, অ্যাগ্রানুলোসাইট ছিল, কিভাবে কোনটা মনে রাখবো এগুলোর আবার ডিটেলসে আমি কিন্তু সবই মোটামুটি আলোচনা করে ফেলেছি। তা তোমরা যারা আবারও বলছি ক্লাসটা মিস করেছো তারা প্লিজ 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 আগের টপিকটাতে যাবে, আগের মানে তোমরা ভিডিওসে যাবে, পেজে যাবে, ভিডিওসে গিয়ে আমি আপনার ক্লাসটা বের করে ফেলবে, ঠিক আছে? তো এরপরে চলে আসো আমাদের পরের টপিকটা, আমি যেটা বলতেছিলাম ব্লাড ক্লটিং নিয়ে, ঠিক আছে? আমরা কিন্তু লাস্ট টপিকটা পড়েছিলাম অনুচক্রিকা। অনুচক্রিকার কাজ কি ছিল? রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? তো রক্ত জমাটটা আসলে আপু কিভাবে বাঁধে, কিন্তু জানলাম রক্ত জমাট বাঁধে, অনুচক্রিকা কিভাবে কাজ করে। তো চলো, আপাতত কোনো টপিকে আই গেস কারো কোনো টপিকে কোনো কোয়েশ্চেন নেই, তোমরা কোনো কোয়েশ্চেন করনি, ঠিক আছে? আবারও বলছি, তোমরা যারা যেখান থেকে আছো তারা কিন্তু অবশ্যই লাইভে শেয়ার করে দিবে তোমাদের ফ্রেন্ডদের সাথে। দেখো, ফার্স্ট অফ অল ধরো তোমার একটা জায়গা কেটে গেল, ঠিক আছে? কোন একটা ইনজিউর্ড পার্ট, কোন একটা জায়গায় ইনজিউর্ড হলো, সেখান থেকে কি হবে বলো? রক্ত বের হতে থাকবে। আমি একটু আগে আলোচনা করেছি রক্তের মধ্যে কি থাকবে? প্লাজমা থাকবে, রক্তকণিকা থাকবে। তার মানে রক্তকণিকা মানে কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তার মানে ওই জায়গা থেকে কি হবে বলো তো? ফ্রি প্লাটিলেট গুলো ফ্রি হতে থাকবে, মানে হচ্ছে তোমার অনুচক্রিকা ওই জায়গা থেকে মুক্ত হতে থাকবে। এখন অনুচক্রিকা যখন মুক্ত হতে থাকবে তখন তোমার ওই জায়গা থেকে তোমার ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে তোমার নিষ্ক্রিয় প্রথমবিন বেরোতে থাকবে। তোমার রক্তের সাথে সাথে তোমার নিষ্ক্রিয় প্রথমবিন বেরোতে থাকবে। তো তারপর দেখা যায় হচ্ছে নিষ্ক্রিয় প্রথমবিন, এটা হচ্ছে তোমার ক্যালসিয়ামের মাধ্যমে প্রথমবিন অ্যাক্টিভেট। আচ্ছা, তারপর দেখো এখানে ইনঅ্যাক্টিভ প্রথমবিন কিন্তু অ্যাক্টিভ প্রথমবিনে পরিণত হয়ে গেছে। দেখো এখানে একটু খেয়াল করো, ইনজিউর্ড পার্টিকেল থেকে প্রথমত একটা পার্ট তোমার ইনজিউর্ড হলো, ইনজিউর্ড হওয়ার পর সেখান থেকে প্লাটিলেটটা তোমার ফ্রি হলো। তারপর তোমার কি হলো? তোমার হচ্ছে ক্যালসিয়াম এবং প্রথমবিন অ্যাক্টিভেটেড পার্টিকেলের মাধ্যমে তোমার হচ্ছে প্রথমবিনটা তৈরি হলো। প্রথমবিনটা কি রূপে তৈরি হলো দেখো? ইনঅ্যাক্টিভেট ফর্মে কিন্তু প্রথমবিনটা তৈরি হলো। তারপরের ধাপে ইনঅ্যাক্টিভেট প্রথমবিনটা কিন্তু ঠিকই অ্যাক্টিভ থ্রম্বিনে পরিণত হয়ে গেল। এবং অ্যাক্টিভ থ্রম্বিনটা কিন্তু ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এটা ফাইব্রিনোজেনে পরিণত হলো। এই ফাইব্রিনোজেন কিন্তু ফাইব্রিন মনোমারে পরিণত হলো। আচ্ছা, পিছিকালে আমরা পড়েছিলাম মনোমার মানে একটা, অনেকগুলো মনোমার একসাথে মিলে কি হবে? পলিমার। তো আমাদের হাতটা যখন একটা জায়গা কেটে যায় তখন আমরা কি করি বলতো? দেখবা একটা জায়গার উপরও একটা স্তরের মতো তৈরি হচ্ছে। তো কি হয়? ওখানে ফাইব্রিন নামক একটা সুতা প্রথমত একটা তৈরি হয়, তারপর দেখা যায় অনেকগুলো পলিমারের মতো অনেকগুলো তৈরি হতে থাকে। তখন অনেকগুলো তৈরি হতে হতে এগুলো আমাদের ইয়ের উপর একটা মানে হচ্ছে তোমার একটা আবরণের মতো সৃষ্টি করে। এটাই হচ্ছে ফাইব্রিন পলিমার, ঠিক আছে? এবং এই ফাইব্রিন পলিমার তৈরি হতে 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 ওই জায়গাটা আমাদের ভরাট হয়ে যায়, আর এভাবে আমাদের রক্তটা জমাট বাঁধে। ওকে, তোমাদের এই রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু জানাবে। আমি আবার রিপিট করছি, দেখো খুবই ইজি মনে রাখা। চিন্তা করো, আমরা কি পড়ছি? একটা জায়গা কেটে গেল, ওই জায়গাটা ইনজিওর্ড হয়েছে, তারপরে ওই জায়গা থেকে রক্ত বেরোবে, রক্তের সাথে কি বের হবে? রক্তের কণিকা কি আছে? অনুচক্রিকা ফ্রি হলো। অনুচক্রিকা ফ্রি হওয়ার সাথে সাথে সেখানে ক্যালসিয়ামের উপস্থিতিতে এবং প্রথমবিন সক্রিয়কারী পদার্থের উপস্থিতিতে নিষ্ক্রিয় প্রথমবিন তৈরি হবে। নিষ্ক্রিয় প্রথমবিন পরের ধাপে কি হবে? যেহেতু নিষ্ক্রিয়, পরের ধাপে কি হবে বলতো?
আচ্ছা, সিনেমাতে যদি নায়িকাকে যদি মাস্তান নিয়ে চলে যায়, পরের ধাপে কি হয় এটা তোমরা সবাই জানি। সিনেমা পরের ধাপে নায়ক এসে নায়িকাকে বাঁচায় ফেলে, কাজ টাজ ভাঙে নায়ক এসে নায়িকাকে বাঁচায় ফেলে। কোনো একটা জিনিস নিষ্ক্রিয় মানে কি, পরের ধাপে কি হয়ে যাবে, সক্রিয়। এটা বায়োলজির একেবারে নর্মাল। কোনো একটা জিনিস নিষ্ক্রিয় হয়েছে, মনে রাখবা নিষ্ক্রিয় জিনিসপত্র নায়ক এসে নিষ্ক্রিয় জিনিসকে সক্রিয় করে ফেলছে। এটা বায়োলজির একটা জোস একটা টার্ম, যেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয়কে অবশ্যই সক্রিয় হবে, মানে জানা কথা। তো নিষ্ক্রিয় প্রথম দিন সক্রিয় হয়ে থ্রম্বিনে পরিণত হয়েছে। যখন সে নিষ্ক্রিয় থেকে সক্রিয় হলো, তখন ভাবলা যে আপু এখন তাহলে নিষ্ক্রিয় প্রথম দিন সক্রিয় কেন থ্রম্বিনে পরিণত হলো? আচ্ছা, চিন্তা করো, একটা নায়িকাকে একটা হচ্ছে মাস্তান ধরে নিয়ে চলে গেছিল। তারপর তো তোমার মনে করো নায়িকা অনেক বড় ছ্যাঁকাটাকে খাইছে, নায়ক তো হচ্ছে তোমাকে বাঁচাইতে আসলো। তারপর তো নায়িকা মনে করো ক্যারাটে বাংলা সিনেমা যা হয়, নায়িকা তারপর ক্যারাটে শিখে তারপর দেখবা হচ্ছে নায়িকা শক্তিশালী হয়ে যায়, এখন সে যে কাউকে প্রতিরোধ করতে পারে। তার মানে তার নিউ ফর্ম, ইনঅ্যাক্টিভ প্রথম দিন থেকে সে যখন অ্যাক্টিভেট হয়েছে তখন তার ফর্ম হয়ে গেছে নিউ ফর্ম, মানে ক্যারাটে শিখে সে শক্তিশালী হয়ে গেছে, মানে থ্রম্বিনে পরিণত হয়ে গেছে। তারপর দেখো এই অ্যাক্টিভ থ্রম্বিন, তার মানে যখন প্রথম বিনটা অ্যাক্টিভ হয়ে যাবে সেই অ্যাক্টিভটাকে আমরা কি বলবো, থ্রম্বিনে পরিণত হয়ে গিয়েছে। তারপর দেখো এই অ্যাক্টিভ থ্রম্বিনটা আবার ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফাইব্রিনোজেনে পরিণত হয়। ঠিক আছে, ফাইব্রিনোজেন তার মানে কি আমাদের ব্লাড ক্লট কিন্তু হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখো ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি হয়, অনেকগুলো ফাইব্রিন মনোমার একসাথে তৈরি হতে 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 ফাইব্রিন কিসে পরিণত হয় বলো, ফাইব্রিন পলিমারে তৈরি হয়, আর এইভাবে আমাদের ব্লাড ক্লট হয়ে যায়। এখন কথা হচ্ছে আপু, এখানে রক্ত জমাট বাঁধার জন্য 4টা ফ্যাক্টর মেইনলি আমরা পড়েছি। কি ফ্যাক্টর পড়েছি এটা লিখে নিতে পারো তোমরা, ফুল পরে টুপ করে। ঠিক আছে, ব্যাপারটা কি আপু, এটা কি বললেন, ফুল ফর ফাইব্রিনোজেন, পরে ফর প্রথম বিন, টুপ টি ফর হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, করে ফর হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, ঘুরে ফিরে দেখবে এই 4টা টার্মে কিন্তু আমরা নিয়ে আসতেছি, ঘুরে ফিরে। আচ্ছা, দেখতে সমস্যা হলে এই পাশ থেকে দেখো যে ঘুরে ফিরে কিন্তু আমরা দিন শেষে এই 4টা টার্মে নিয়ে আসতেছি। দেখো ব্লাড ক্লটিং এ মেইনলি এই 4টা ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন যেটা আসবে যে ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো কাজ করে অথবা নিচের কোন ফ্যাক্টরটি কাজ করছে না। ফুল পরে টুপ করে বাদে বাকি সব কাজ করে। ঠিক আছে, ফুল পরে মানে কি, ফুল ফর ফাইব্রিনোজেন, পরে ফর প্রথম বিন, টুপ মানে টি। টি মানে কি বলতো, কোথায় পড়তেছে না, এই যে থ্রম্বিন। থ্রম্বিনের আরেকটা নাম হচ্ছে তোমার থ্রম্বোপ্লাস্টিন, বা আমরা থ্রম্বিনও বলতে পারি। তো তোমার হচ্ছে টুপ করে ফর হচ্ছে তোমার ক্যালসিয়াম। ঠিক আছে, তো তোমার হচ্ছে এই হচ্ছে মেইন কাহিনী। তোমার ব্লাড ক্লটিং হওয়ার জন্য এই 4টা ফ্যাক্টর মেইনলি অনেক বেশি কাজ করে। তো আমাকে একটু সবাই একটু জানাও ক্লিয়ার করে যে তোমরা সবাই বুঝেছো কিনা। ভিডিও ব্লার আসতেছে, এখন ঠিক আছে? একটু আমাকে জানাও এখন ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঠিক আছে। ওকে, দেন তোমরা আবারও বলছি টপিক শেষে আপুর একটাই কথা, যারা তোমরা যারা যেখান থেকে দেখছো সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দাও, অথবা তোমাদের ফ্রেন্ডদের লাইভটাকে মেনশন দিয়ে, লাইভে হচ্ছে তোমার মেনশন দিয়ে তোমার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারো যে আমার সাথে তোমরাও বসে দেখো লাইভটা। তো এই হচ্ছে কাহিনী, তোমরা লাইভটা হচ্ছে শেয়ার করে দিবে অবশ্যই, প্লাস তোমরা তোমাদের ফ্রেন্ডদের কিন্তু কমেন্ট সেকশনে মেনশন দিয়ে বলতে পারো। ঠিক আছে, ওকে। দেন আই গেস তোমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টরে কোনো সমস্যা নেই, আই গেস কোনোদিন ভুলবাও না। ঠিক আছে, তো আমি ব্লাড ক্লটিং ফ্যাক্টরটা হচ্ছে, আচ্ছা ছন্দটা আরেকবার এক্সপ্লেইন করেন। ছন্দ হচ্ছে ফুল পরে টুপ করে, ফুল ফর এফ মানে ফাইব্রিনোজেন, পরে ফর হচ্ছে প্রথম বিন, টুপ মানে হচ্ছে টি, টি মানে হচ্ছে থ্রম্বিন অথবা থ্রম্বোপ্লাস্টিন বুঝায়, আর করে হচ্ছে তোমার করে ফর হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, করে ফর হচ্ছে ক্যালসিয়াম। আই গেস কারো কোনো সমস্যা নেই, আমি কিন্তু মুছলাম, তোমার কেউ কোনো প্রবলেম বলো নাই, সো হচ্ছে আমি মুছলাম। ওকে, দেন হচ্ছে আমি আমার পরের টপিকটাতে যাচ্ছি। আমার পরের টপিকটা ছিল হচ্ছে লিম্ফ অ্যান্ড লিম্ফ নোডস। মানে কি আপু, মানে হচ্ছে তোমাদের চেনা জানা শব্দ লসিকা এবং লসিকা গ্রন্থি। ঠিক আছে, ওকে আপু, লসিকা কি, লসিকা গ্রন্থি কি, লসিকা শুনতে শুনতে বুড়া হয়ে গেছি, বাট লসিকা জিনিসটার এক্সাক্ট মিনিং জানি না, বা লসিকা আমাদের কেন দরকার। ঠিক আছে,
লসিকা হচ্ছে মানে কাইন্ড অফ হচ্ছে তোমার এমন একটা পদার্থ, এমন একটা হলদে বর্ণর একটা পদার্থ, যেটা হচ্ছে যেই লসিকা তন্ত্রটা, তন্ত্র কখন বলতেছি আমি কিন্তু এটা ফার্স্ট ক্লাসে অলরেডি তোমাদের শিখাইছি। তন্ত্র জিনিসটা কি, অনেকগুলো অর্গান মিলে আমরা সাথে তন্ত্র বলি। তো লসিকা তন্ত্রকে আমাদের দেহের দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। তাহলে প্রথম সংবহন তন্ত্র কি, আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি এটা নিয়ে, তার মানে রক্ত সংবহন তন্ত্রকে আমরা প্রথম সংবহন তন্ত্র বলি, আর লসিকাকে আমরা বলি দ্বিতীয় সংবহন তন্ত্র। কেন দ্বিতীয় সংবহন তন্ত্র বলি, তার মানে কি বোঝাচ্ছে বলো তো? প্রথম সংবহন তন্ত্র এমন কোনো কাজ করতে পারতেছে না যেটার জন্য আমাদের দ্বিতীয় সংবহন তন্ত্র আবির্ভাব হয়েছে। ঠিক আছে, কোনো একটা জিনিসের যদি কোনো ধরনের মানে কোনো ধরনের লিমিটেশন না থাকে, তাহলে কিন্তু আমরা বিপরীত কোনো জিনিসের কথা চিন্তাই করি না। ঠিক আছে, যেমন ধরো অন্ধকারের যদি লিমিটেশনটা আমরা না বুঝতাম, তাহলে কখনো আমরা হচ্ছে আলোর মর্যাদাটা বুঝতাম না। মানে ব্যাপারটা এরকম, বা আলোর মর্যাদাটা যদি আমরা হচ্ছে অন্ধকারের মর্যাদাটা কখন বুঝি, আমরা অনেকক্ষণ আলোতে থাকতে তো দেখবো ভালো লাগে না। তো ব্যাপারটা এরকম, কোন একটা জিনিসের লিমিটেশন তৈরি হলেই কিন্তু আমরা তার বিপরীতে আরেকটা জিনিস খুঁজতে থাকি। তেমনি আমরা লসিকাকে সেকেন্ড গ্রন্থি বা সেকেন্ড সার্কুলেটিং তোমার অর্গান বা সেকেন্ড সার্কুলেটিং সিস্টেম কেন বলছি? রক্ত যেমন ধরো আমাদের হচ্ছে তোমার বিভিন্ন কুচকি কুচকি জায়গাগুলোতে বা ঘাড় যেগুলোতে ভাঁজ পড়ে থাকে, বগল, এসব জায়গাগুলোতে কিন্তু খুব সহজে রক্ত যেতে পারে না। আবার রক্ত না গেলে ওখান থেকে কি হবে, কি হবে? আচ্ছা, রক্ত কেন জরুরি? রক্ত দিয়ে আমাদের কি কাজ হয়? রক্ত যখন চলাচল করে তখন সে একসাথে অক্সিজেন এবং নিউট্রিশন, পুষ্টি নিয়ে এসে যায়। তাহলে চিন্তা করো, তোমার সে কুচকানো জায়গাগুলো অথবা ভাঁজ ভাঁজ করা যে জায়গাগুলোতে রক্ত যেতে পারবে না, সেই জায়গাগুলোতে পুষ্টিও যাবে না, সেই জায়গাগুলোতে অক্সিজেনও যাবে না। তো চিন্তা করো তো, আমাদের নিজেদের যদি আমরা অনেকদিন ধরে অক্সিজেন না পাই, তাহলে কি হয়ে যায়? মানুষের শরীর নিস্তেজ হয়ে যায়, দেখবা হচ্ছে হাড্ডিসার হয়ে যেতেছে, এরকম। পুষ্টি না পেলে কি হয়, এরকম। তার মানে আমাদের সেলগুলো বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং পুষ্টি দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওই জায়গায় সেলগুলো মারা যাবে। ওই জায়গায় সেলগুলো মারা গেলে কি হবে আপু? তো ওই জায়গায় সেলগুলো যদি মারা যায়, তাহলে তো তোমার ওই জায়গায় কাজ করার জন্য, সার্কুলেট করার জন্য আর কোনো ধরনের সেল থাকবে না, বা নতুন ধরনের সেলের ডিভিশন হবে না। যার কারণে আমাদের লসিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ রক্ত যে জায়গাগুলোতে যেতে পারে না, লসিকা অনেক তরল পদার্থ যেগুলো ওই জায়গাগুলোতে গিয়ে তোমার পুষ্টি এবং হচ্ছে বিভিন্ন ধরনের আরো যে যে জিনিসপত্র, ইম্পর্টেন্ট জিনিসপত্র লাগে, সেগুলো হচ্ছে লসিকা নিয়ে যায়। তো লসিকা থেকে তোমাদের আসলে তেমন কিছু পড়ার নাই। লসিকা হচ্ছে তোমার ডান লসিকা নালী আছে, থোরাসিক লসিকা নালী আছে, বাম লসিকা নালী আছে। লসিকা নালীগুলোর নাম জানলেই হয়, আর ডিটেলসে তেমন কিছু পড়তে হয় না। গত ক্লাসে তোমরা আমাকে কোয়েশ্চেন করেছিলে, যে হচ্ছে লসিকাটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। তো আবার লসিকাটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মানে এত বেশি ইম্পর্টেন্ট না, আমি আগেই বলেছি। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লসিকাটা থেকে মেইনলি তার কত পার্সেন্ট পানি আমি বলে দিচ্ছি। লসিকাতে 94% পানি এবং তোমার হচ্ছে বাকি 6% থেকে কঠিন পদার্থ। তার শর্করা কত গ্রাম, এই জিনিসগুলো লাগে। শর্করা হচ্ছে 120 থেকে 132 গ্রাম, এই জিনিসগুলো লাগে মেইনলি। লসিকাকে তুমি যদি একটু ইয়ে করো, প্রধান উপাদানে ভাগ করো, তার প্রধান উপাদান হচ্ছে 94% থাকে পানি এবং 6% থেকে কঠিন পদার্থ, এটা লাগে। কঠিন পদার্থের মধ্যে শর্করা থাকতে পারে, প্রোটিন, তারপর ভিটামিন, খনিজ পদার্থ, অনেক কিছু থাকতে পারে। ওগুলো আমাদের লাগবে না, মেনলি শর্করা পরিমাণটা লাগে 120 থেকে 132 গ্রাম। ঠিক আছে, আচ্ছা আমরা তারপরের কোশ্চেনটাতে আসি। আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন হয়েছে, আমি আমি ক্লটিং ফ্যাক্টরে যখন আবার যাব, ক্লটিং ফ্যাক্টর, এখন আমি লসিকা টপিকটা শেষ করে ক্লটিং ফ্যাক্টরের কোশ্চেনে যাব এবং তোমাদের আনসার দিব, একটু ওয়েট করো। ওকে ঠিক আছে, তারপর লসিকাতে আমরা আসছিলাম। তো লসিকা, তারপর লসিকা গ্রন্থি, তারপর চলে আসো হচ্ছে লসিকার গ্রন্থিগুলো কি কি আছে, বা লিম্ফ নোড বা লসিকা গ্রন্থিগুলো আসলে কি কি আছে। লসিকার গ্রন্থিগুলো আছে হচ্ছে তোমার ধরো টনসিল একটা বড় লসিকা গ্রন্থি, ঠিক আছে, অ্যাডিনয়েড একটা বড় লসিকা গ্রন্থি, এই কয়েকটা জিনিস অনেক বড় বড় লসিকা গ্রন্থি। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে তোমার ঘাড়, বগল এবং কুচকিতে লসিকা বেশি থাকে। তো তোমরা যদি এই টপিকটাতে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে একটু জানাও। ঠিক আছে, তোমরা আমাকে জানাও যে তোমাদের এই টপিকটাতে কোনো সমস্যা আছে কিনা, না হলে আমি আমার টপিকটা শেষ করব। আচ্ছা, একটু ব্লার হয়ে গিয়েছিল, আই গেস এটা নেট কানেকশনের জন্য, ইন্টারনেট কানেকশনের জন্য এমন হয়েছিল। তো আচ্ছা ঠিক আছে, তো তোমাদের এই টপিকে রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে প্লিজ একটু তাড়াতাড়ি জানাও, কারণ আমার টপিকটা শেষ করে আমাদেরকে হচ্ছে হার্টের টপিকটাতে যেতে হবে। ঠিক আছে,
দেন আপু ইনঅ্যাক্টিভ প্রথম মিন যে অ্যাক্টিভ প্রথম মিন হলো, এখানে কি কোনো ক্লটিং ফ্যাক্টর কাজ করবে না? মানে কেন হচ্ছে এটা? না না, কে বলছে ক্লটিং ফ্যাক্টর কাজ করবে না? আচ্ছা আমি ভুল বলছি, ঠিক আছে সমস্যা নেই, আমি ভুল বলছি, ঠিক আছে ইটস ওকে। কাজ করে, সেখানে হচ্ছে ক্যালসিয়াম কাজ করে, ঠিক আছে। ক্যালসিয়াম হচ্ছে তোমার ক্যালসিয়াম হচ্ছে তোমার হচ্ছে এই তোমার নিষ্ক্রিয় প্রথম মিন থেকে সক্রিয় প্রথম মিনে পরিণত করে, বুঝতে পারছো? আচ্ছা আপু কাইল কি? আচ্ছা কুচকি কি? অনেক কোশ্চেন। কুচকি কি? কত বড় হয়েছো তোমরা, কুচকি কি বুঝো না? একটা জায়গা ধরো, হাত এমন করলে দেখো কি, মানে হাতের এক কিছু কিছু জায়গা থাকে না, এই যে মোটা মোটা মানুষগুলো, এই যে আমাকে দেখো কত মোটা, এই যে মোটা মোটা মানুষগুলো দেখবা হচ্ছে হাতের এই সাইডে, মানে ওরা যে কোনো জিনিসের মধ্যে যে কোনো ভাঁজ পড়ে, হাত বলো ঘাড় বলো, একটু জাস্ট এরকম করলে তোমার হচ্ছে গলার নিচে হাতের নিচে বিভিন্ন ভাঁজ পড়ে, এইসব জায়গাগুলোকে আমরা কুচকি বলতেছি, বুঝছো? আচ্ছা তারপর আসো আপু কাইল কি? লসিকা যখন সাদা দুধের মতো দেখা যায় তখন সেটাকে আমরা ল্যাকটিয়াল অথবা কাইল বলছি। লসিকা যখন সাদা দুধের মতো দেখা যায়, এখন আপু লসিকা কেন সাদা দুধের মতো দেখা যাবে? একটু আগে না বলছেন আপু এটা হলুদ দেখা যাবে? আচ্ছা লসিকা কখন দেখা যায়? যখন স্নেহ জাতীয় পদার্থ সে হচ্ছে পরিপাক করতে নেয়, তখন খানিকটা লসিকাটা সাদা দেখা যায়, তো তখন সে অবস্থায় লসিকাটাকে আমরা কাইল বলি। এবং এই টপিকটা নিয়ে আমি আরো অনেক ডিটেলসে কথা বলবো তোমাদের খাদ্য চ্যাপ্টারে, ঠিক আছে? ওকে, তোমরা যারা যেখান থেকে দেখছো আবার বলছি লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও, যাতে হচ্ছে তোমাদের মানে তোমাদের ফ্রেন্ডরাও তোমাদের সাথে দেখতে পারে। তো আমি আমার নেক্সট টপিক অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হার্টে চলে যাব। সবাই একটু মনোযোগ হও, সবাই একটু মনোযোগী হও। দেখো চিত্র আমি ভালো আঁকতে পারি না, চিত্র আমি ভালো আঁকতে পারি না, বাট আমি ট্রাই করবো তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? বলো হার্টের চেম্বার কয়টা? আমাকে রিপ্লাই দাও তাড়াতাড়ি। হার্টের চেম্বার কয়টা এবং চেম্বার কয়টা বলো? হার্টের চেম্বার কয়টা? দেখি কে কয়টা রিপ্লাই দিতে পারো, তাদের জন্য বড় করে একটা থ্যাংক ইউ থাকবে। তোমরা জানো না হার্টের চেম্বার কয়টা? ওয়ালাইকুম আসসালাম তুলি। হ্যাঁ 4টা প্রকোষ্ঠ, ঠিক আছে, তার মানে হার্টের 4টা, ঠিক আছে, হার্টের 4টা, ঠিক আছে ওকে। তো হার্টের যে 4টা পার্ট আমরা পড়েছি, ঠিক আছে, তো 4টা পার্টের মধ্যে 4টা পার্টকে আমরা কি বলছি দেখো। ফার্স্ট অফ অল একটাকে বলছি রাইট অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম মানে হচ্ছে বাম অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল হচ্ছে বাম ভেন্ট্রিকল, ঠিক আছে। এখন তোমরা আমাকে অ্যান্সার দিবা যে আপু ডান পাশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে নাকি বাম পাশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, ঠিক আছে? ডান পাশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে নাকি বাম পাশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে? বলো আমাকে কোথায় কোন জায়গায় কোন যুক্ত রক্ত কোথায় থাকে, আমি কাকে কোথায় দিব? আসলে এই দুই বেচারা অনেক বেশি মানে লোনলি ফিল করতেছে, কে যে ডানে যাবে কে যে বামে যাবে বুঝতে পারতেছে না, বলো। আচ্ছা ভুলে গেলে কোনো সমস্যা নাই, মনে করাই, চলো একটু মনে করি। আবার বলছি তোমরা যারা যারা যেখান থেকে লাইভটাকে দেখছো তারা হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও লাইভটা করতে পারে, মানে এই ক্লাস করে অনেক কিছু জানতে পারে, ঠিক আছে? আমাকে বলো যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, সরি ফর ইন্টারাপশন, আবারও হচ্ছে তোমাদের, ওকে সরি ফর ইন্টারাপশন, আবারও হচ্ছে একটু নেটে ঝামেলা হচ্ছিল, যার কারণে হচ্ছে আমি আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আই গেস আমাকে শোনা যাচ্ছে, একটু দেখো তো, একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও সব কিছু শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? সব কিছু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ক্লিয়ার, তাই না? তো আমি হচ্ছে স্টার্ট করে দিচ্ছি। আবারও বলছি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও এনজয় করতে পারে ক্লাসটা। হার্ট, ঠিক আছে, যেখানে মানে সমস্ত ভালোবাসা একসাথে থাকে, তো সেটার সংবহন আজকে আমরা পড়বো। কত ইম্পর্টেন্ট একটা টপিক, সামনে ভালোবাসা দিবস, তোমরা সবাইকে লাইভটা শেয়ার করে দাও, যাতে হার্টের সংবহন কিভাবে ভালোবাসা মানে ছড়াই দিতে হয় সেটা আজকে আমরা শিখবো, ঠিক আছে? তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবে এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে জানিয়ে দাও যে হচ্ছে ক্লাস, যাতে এখানে হচ্ছে ভালোবাসা সংবহনের ক্লাস হচ্ছে, তো যাতে সবাই এসে ক্লাসটা করে, ঠিক আছে? না হলে হচ্ছে আসলে ভালোবাসা দিবস মানে ফেব্রুয়ারি মাসটাই বৃথা যাবে। আমরা ফেব্রুয়ারি মাস জুড়ে শুধু ভালোবাসা দিবস মানে হার্টের ক্লাস করবো, ঠিক আছে? শুধু ভালোবাসা দিবসের প্রস্তুতি নিব।
ওকে, আবার বলছি তোমরা তোমাদের ফ্রেন্ডদের কিন্তু ভালোবাসা দিবসের এই ক্লাসটাতে সবাইকে ইয়ে দিয়ে দাও। ওকে, দেন হচ্ছে আমি স্টার্ট করছি আমাদের হচ্ছে মানে হার্টের টপিকটা। আমাদের হার্টের টপিকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখানে পড়লাম আর এখানে অক্সিজেন পড়লাম। আচ্ছা, রাইট অ্যাট্রিয়ামে এখন আমাকে বলবা হার্টের দুই পাশে আসলে কি থাকে? ইয়া বড় বড় দুইটা লাংস থাকে, তাই তো? আচ্ছা চলো আমরা দুইটা লাংস আঁকি কোনো মতে, যাতে তোমরা জাস্ট বুঝতে পারো। ভাই বোন এটা অন্য কিছু, এটা কিন্তু লাংস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই, একটু দেখো। আর্টারি মানে হচ্ছে তোমার ধমনী। ধমনী কি যুক্ত রক্ত বহন করে বলো তো? ধমনী অবশ্যই অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এবং তোমার ভেইন মানে হচ্ছে তোমার শিরা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অবশ্যই দেখো আর্টারি বা ধমনী হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, ভেইন বা শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের একটা খারাপ দিক আছে, এদেরকে হচ্ছে ভালো থাকতে সুখে থাকতে দিবে না। কে সুখে থাকতে দিবে না? পালমোনারি, ঠিক আছে? পালমোনারি এমন একটা কুফা শব্দ, যদি এই আর্টারির নামের সামনে কোনোদিন পালমোনারি চলে আসে, শেষ। এ আর জীবনে অক্সিজেন বহন করবে না, সে চলে যাবে কার্বন ডাইঅক্সাইড, সে কার্বন ডাইঅক্সাইড বহন করবে। এবং পালমোনারি শব্দটা কেন আমি বলছি অভিশপ্ত শব্দ, কারণ ভেইনের সামনে আসলেও ভেইন হচ্ছে উল্টা জিনিস সংবহন করা স্টার্ট করে, ঠিক আছে? তার মানে আমরা এখন সারা জীবন জেনে যাব যে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে ধমনী এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে শিরা। কিন্তু পালমোনারি নামক অভিশপ্ত শব্দ যদি চলে আসে সামনে, তাহলে কি হয়ে যাবে বলতো? ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করা শুরু করবে এবং শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করা শুরু করবে। এটা কিন্তু সবাই মনে রাখবে, ঠিক আছে? ওকে, আবার বলছি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, এখন কথা হচ্ছে আপু এই অভিশপ্ত শব্দটার আসলে মানে কি? অভিশপ্ত শব্দটার এক্স্যাক্টলি মানে কি? এক্স্যাক্টলি মানে আমি একটু উপরে লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে দিতে পারো। পালমোনারি কথাটা আসলে মানে হচ্ছে লাংস রিলেটেড, ঠিক আছে? পালমোনারি কথাটা মানে লাংস রিলেটেড। লাংস থেকে যা ঢুকবে প্লাস যা বের হবে সবকিছু হচ্ছে পালমোনারি, ঠিক আছে? এখন থেকে তোমাদেরকে কিছু টার্ম, মানে আমি পড়ার সময় কিছু টার্ম বলে দিব। যেমন ধরো একটা রোগের নাম তোমাকে বললো হেপাটোমেগালি, ঠিক আছে? হেপাটোমেগালি, তুমি তো ডাক্তারের দিকে হা করে তাকায় থাকবা, আর ডাক্তার কি বললে এমন রোগের নাম তো জীবনে শুনি নাই। আচ্ছা, কিছু জিনিসপত্র শোনা লাগে না, তোমাকে কিছু জিনিসপত্র, বেসিক জিনিসপত্র জানতে হবে। যেমন হেপাটো বা হেপাটিক কথাটা মেনলি লিভারের সাথে জড়িত, তাই ডাক্তারের দিকে হা করে তাকায় না থেকে হেপাটোমেগালি মানে কি? হেপাটো মানে হচ্ছে কি বলতো? মানে হচ্ছে তোমার লিভার রিলেটেড। মেগা মানে কি? বড়। হেপাটোমেগালি মানে লিভারটা যখন বড় হয়ে যাচ্ছে তখন আমরা যেই রোগটা বলতেছি সেই রোগটাকে আমরা বলতেছি হেপাটোমেগালি। সেইভাবেই হেপাটিক বা হেপাটো কথাটা মানে যেহেতু তোমার হচ্ছে কি বলে লিভার, তাই হচ্ছে পালমোনারি কথাটা আমরা যেখানে ইউজ করব সেটা হচ্ছে তোমার লাংস রিলেটেড। এমন একটা রোগের নাম হচ্ছে পালমোনারি ইডিমা। ইডিমা কথাটা মানে কি? পানি জমা। পালমোনারি ইডিমা হতে পারে, যে কোনো অর্গানে ইডিমা হতে পারে। তার মানে কি? তোমরা আরেকটা জিনিস শিখে গেছো, বইয়ের মধ্যে তোমরা লাংস চ্যাপ্টারে ইডিমা কথাটার সাথে অনেক বেশি পরিচিত হবা। তাহলে ইডিমা মানে কি? ইডিমা মানে হচ্ছে কোনো একটা অর্গানে পানি জমে যাওয়া, ঠিক আছে? পালমোনারি ইডিমা মানে, পালমোনারি মানে কি? লাংস, ইডিমা মানে পানি জমে যাওয়া। পালমোনারি ইডিমা মানে লাংসে পানি জমে যাওয়া, ঠিক আছে? ওকে, পালমোনারি কি? পালমোনারি কথাটার মিনিং আমি একটু আগে বললাম। পালমোনারি কথাটার মিনিং হচ্ছে লাংস রিলেটেড। মানে পালমোনারি এমন একটা জিনিস যেটা হয় লাংস থেকে ঢুকবে না বেরোবে। কোন একটা জিনিসে কি আর্টারি কি করে বলতো? ঢুকে এবং ভেইন বের হয়। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে কোনো একটা অর্গানে কি লাগে বলতো? অক্সিজেন সমৃদ্ধ রক্ত লাগে, তাই অক্সিজেন নিয়ে হচ্ছে আর্টারি ঢুকে, এটা আর্টারির স্বভাব। কোনো একটা অর্গানে সেটা ঢুকবে আর ভেইন অর্গান দিয়ে বের হবে। তার মানে পালমোনারি আর্টারি তোমার হচ্ছে ইয়েতে ঢুকবে, মানে লাংসে ঢুকবে এবং ভেইন লাংস থেকে বের হবে, ঠিক আছে? মানে লাংসে ঢুকা না ঢুকা মানে লাংস রিলেটেড যে কোনো শব্দকে আমরা বলছি পালমোনারি, ঠিক আছে? আবারও বলছি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে, ঠিক আছে? তো আমি আমার মেইন সংবহনে চলে আসতেছি, একটু দেখো। দেখো, পালমোনারি আর্টারি এটা হচ্ছে তোমার ফুসফুস, এই দুটো ফুসফুস। এটা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, আর হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, তারপরে দেখো রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রেখেছিলাম। তো দেখো দিন শেষে আসলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো লেফট ভেন্ট্রিকলে যাবে। এখন কথা হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি, অনেককে আমি জিজ্ঞাসা করি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো বলো তো লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল থেকে আসলে কোথায় যাবে? আমার একজন গণ্যমান্য স্টুডেন্ট উত্তর দিয়েছিল যে রাইট ভেন্ট্রিকল থেকে আপু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যাবে।
তোমাদের নিঃশ্বাসের মাধ্যমে কোনোদিন রক্ত বের হতে আমি আসলে জীবনের প্রথম শুনেছিলাম। তো তোমরা কিন্তু কেউ এই ধরনের কোনো কথাবার্তা কখনোই বলবে না যে কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসটা হয়তো আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়, বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তোমরা নিঃশ্বাসের মাধ্যমে কি রক্ত বের করে দাও, ব্যাপারটা কিন্তু আসলে তা না। মনে রাখবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা মেইনলি পিউরিফিকেশনের জন্য। আল্লাহ দুইটা ফুসফুস হার্টের পাশে কেন বানায় রাখছে? কারণ তোমার হচ্ছে অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা পিউরিফাই হওয়ার জন্য ফুসফুসে চলে যায়। ফুসফুসে গিয়ে এগুলা কাজকে আসলে কি করে আল্লাহ, ফুসফুসে গিয়ে আপু কার্বন ডাই অক্সাইড গুলো হচ্ছে অক্সিজেনে পরিণত হয়, ঠিক আছে? তার মানে দিন শেষে কি প্রোডাক্টটা কি উৎপন্ন হচ্ছে? অক্সিজেন। এই অক্সিজেন গুলা তোমার দিন শেষে কি করে আপু? অক্সিজেন গুলো দিন শেষে কি করে? চলো আজকে টপিকটা মুছে দেই, আমরা মুছে দেওয়া লাগবে আসলে। দেখো এই অক্সিজেন গুলা পরবর্তীতে দিন শেষে এগুলো কোথায় যায়? এগুলো হচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, ঠিক আছে? দেখো রাইট ভেন্ট্রিকল থেকে রক্তগুলা কোথায় যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা তোমার ফুসফুসে যাচ্ছে। আমি কিন্তু আগেই বলেছি ফুসফুসে যাই প্রবেশ করবে সেটাকে আমরা কি বলবো? ফার্স্ট অফ অল প্রথম কথা পালমোনারি, লিখে ফেললাম পালমোনারি, ঠিক আছে? প্রথম শর্ত কিন্তু পূরণ করে ফেলছি। এখন দেখো এইটা দিয়ে যাবেটা কি আসলে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে কোন পালমোনারি দিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকাচ্ছিলাম? পালমোনারি আর্টারি দিয়ে না? পালমোনারিতে বলছিলাম অভিশপ্ত শব্দ, আর আর্টারি দিয়ে তো অক্সিজেন যায়, তার মানে পালমোনারি আর্টারি দিয়ে কি যাবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে? তো দেখো ফুসফুসে ঢুকতেছে, তার মানে যেটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকছে পালমোনারি আর্টারি, ফুসফুস থেকে বের হচ্ছে। বাকি আছে কি? পালমোনারি ভেইন, ঠিক আছে? পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসে ঢুকলো, ঠিক আছে? ফুসফুসে ঢোকার পর এটা লেফট অ্যাট্রিয়ামে আসলো, লেফট অ্যাট্রিয়াম থেকে এটা কোথায় যাবে? কপাটিকা ভেদ করবে, কপাটিকা ভেদ করে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলে যাবে। এখন কথা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? আচ্ছা অক্সিজেনগুলো আসলে কোথায় যায়? অক্সিজেনগুলো কোথায় যায়? অক্সিজেনগুলো লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের সারা দেহে ছড়ায় যায়। কেন ছড়ায় যায়? ওই যে বললাম অক্সিজেন যদি না যায়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তাহলে আমাদের সেলগুলো মারা যাবে, ঠিক আছে? তো তারপর এগুলো হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকলে যাবে। লেফট ভেন্ট্রিকল থেকে একটা বিশাল নালিকা বের হয়, এইরকম বিশাল একটা নালিকা বের হয়, ঠিক আছে? বিশাল একটা নালিকা বের হয়। এই নালিকাটা তোমরা দেখছো আগে, নালিকাটা কাইন্ড অফ এরকম হয়ে যায়, এরকম হয়ে গিয়ে এরকম তিনটা শাখা বের করে, ঠিক আছে? এটা তোমরা পড়ছো, এটার নাম হচ্ছে তোমার অ্যাওর্টা বা মহাধমনী, ঠিক আছে? এটাকে তোমরা পড়ছো, এটাকে তোমরা পড়লা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। বলবা যে আপু এটার তো অন্য নাম পড়ছে, আর্চ অফ অ্যাওর্টা না কি জানি পড়ছি। আচ্ছা আর্চ কথাটার মানে একটু শিখাই দিই তোমাদের, আসলে একটু বড় পড়াশোনা করি। আর্চ কথাটার মানে হচ্ছে বাঁকা। এই জায়গাটাই পুরাটাকে আমরা অ্যাওর্টা বা মহাধমনী বলতেছি। মহাধমনী কেন? এটা আমার একটা ধমনী যেটার মাধ্যমে সারা দেহে রক্ত যায়, তো সেটাকে আমরা বলছি মহাধমনী। এই মহাধমনীর যেই অংশটা একটু বেঁকে গেছে, যে অংশটা একটু এই যে এইভাবে একটু বেঁকে গেছে, এই অংশটাকে আমরা বলছি হচ্ছে তোমার আর্চ অফ অ্যাওর্টা, মানে অ্যাওর্টার বাঁকানো অংশটাকে, এই জন্য এই অংশটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা, ঠিক আছে? এটা তোমাদের না জানলেও চলবে, এটা এমনি বলছি তোমরা যাতে একটু মানে একটু সবাইকে ভাবলে বলতে পারো যে হচ্ছে আমি আর্চ অফ অ্যাওর্টা মানে জানি, ঠিক আছে? তো আসো তারপর পরেরটা আমরা টপিকে চলে যাই। অ্যাওর্টা, তারপর আসবে হচ্ছে তোমার আর্চ অফ অ্যাওর্টা, ঠিক আছে? তারপরের টপিকে চলে আসো। পরের টপিকটা বলছি কি দেখো, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তারপর আসবে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন এখানে এসে অ্যাওর্টার মাধ্যমে এটা সারা দেহে চলে যাবে। এখন কথা হচ্ছে আপু বুঝাইলেন তো, এখন কথা হচ্ছে এই লেফট, এবার এখানে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো এগুলো কোথা থেকে আসতেছিল? আচ্ছা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা এক্স্যাক্টলি কোথা থেকে আসতেছিল? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা এই যে তোমার শরীরে, এই যে মহাধমনের মাধ্যমে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলা তোমার শরীরে প্রত্যেকটা সেলে সেলে চলে গেছে, এবং সেলে যে অক্সিজেনটা গেল, সেল থেকে কি তৈরি হবে বলো তো? সেলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ওই কার্বন ডাই অক্সাইড গুলা নিয়ে আসবে হচ্ছে তোমার দেহের উপর থেকে, রাইট অ্যাট্রিয়াম থেকে নিয়ে আসবে, দেহের উপর থেকে রক্তগুলা নিয়ে আসবে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে, দেহের নিচ থেকে রক্তগুলা নিয়ে যাবে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে, আরেকটা ভেনা কাভা আসবে সেটার নাম হচ্ছে করোনারি সাইনাস, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমরা সবাই মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলো, আমি হচ্ছে ফার্স্ট থেকে পড়াচ্ছি। রাইট অ্যাট্রিয়ামে তিনটা জিনিসের ওপেনিং হবে, ঠিক আছে? কোত্থেকে ওপেনিং হবে? ওই যে তুমি লেফট ভেন্ট্রিকল থেকে রক্তগুলো সারা দেহে চলে দিছো, সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে গিয়ে কিছু ধমনী, আবার হচ্ছে কিছু ভেনা কাভা বা কিছু ভেসেল, এরা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো নিয়ে আসে। যেহেতু হার্টটা শরীরে মাঝে থাকে, তাহলে দেহের উপর থেকে রক্ত নিয়ে আসবে সুপিরিয়র ভেনা কাভা, দেহের নিচ থেকে রক্ত নিয়ে আসবে ইনফিরিয়র ভেনা কাভা। আর হার্টটা যেহেতু বারবার পাম্প করতেছে, হার্টের নিজেরও শক্তি লাগে, সে নিজেও কিন্তু অক্সিজেন কাজে লাগাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড দিন শেষে তৈরি করতেছে। সেই কার্বন ডাইঅক্সাইডটা করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে চলে আসছে।
তার মানে রাইট অ্যাট্রিয়ামে কয়টা ওপেনিং হচ্ছে? সুপিরিয়র ভেনা কাভা দেহের উপর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, ইনফিরিয়র ভেনা কাভা নিচ থেকে, করোনারি সাইনাস হার্টের নিচ থেকে, নিজে থেকে। তারপর রাইট অ্যাট্রিয়াম দিয়ে এরা হচ্ছে তিনটা কপাটিকার মাধ্যমে, দেখো রাইট অ্যাট্রিয়াম দিয়ে এরা তিনটা কপাটিকা হয়ে, তিনটা কপাটিকা যেহেতু মানে তিনটা ভালভ থাকে এটার, এই জন্য এটার নাম হয়েছে ট্রাইকাসপিড কপাটিকা। তিনটা না, কপাটিকা একটাই থাকে, এটার তিনটা তোমার হচ্ছে ঢাকনা টাইপ থাকে, তো এই জন্য এটাকে আমরা বলি ট্রাইকাসপিড কপাটিকা। তো এই ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে রাইট ভেন্ট্রিকলে আসলো, ভেন্ট্রিকল থেকে রক্তগুলো কি হবে? পিউরিফিকেশন হবে, পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে গেল, অক্সিজেন হয়ে পালমোনারি ভেইন দিয়ে বাম অ্যাট্রিয়ামে আসলো, বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা দিয়ে সারা দেহে চলে গেল, আবার সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত জমা করে নিয়ে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে উপর থেকে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে নিচ দিকে, করোনারি সাইনাস দিয়ে হার্ট থেকে আসলো, আবার রাইট ভেন্ট্রিকলে এই রক্ত আবার পিউরিফিকেশনের জন্য ফুসফুসে, ফুসফুস থেকে আবার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, তারপর আবার সারা দেহে। ঠিক আছে, এইটাই চলতে থাকে, এইটাই হচ্ছে আমাদের হার্টের সার্কুলেটরি সিস্টেম। তোমরা একটু আমাকে জানাও যে হার্টের সার্কুলেটরি সিস্টেমে তোমাদের কোনো সমস্যা আছে কি না। ওকে, সার্কুলেশন সিস্টেম নিয়ে কথাবার্তা হচ্ছে, যে সার্কুলেশন সিস্টেমটা আরেকবার বুঝায় এবং করোনারি সাইনাসের ব্যাপারটা আরেকবার বুঝাই দেওয়ার জন্য। করোনারি সাইনাস জিনিসটা আসলে কি? করোনারি সাইনাস আমি আগে বলেছি, হার্ট যেহেতু নিজে পাম্প করে, ঠিক আছে, হার্টের নিজে পাম্প করার জন্য হার্ট বারবার এই যে একবার কন্ট্রাকশন এক্সপানশন, মানে সংকোচন প্রসারণের মাধ্যমে হার্টটা কি হয় বলতো? বারবার বিট করতে থাকে। তো বিট করতেও কিন্তু তার নিজের শক্তি লাগে, মানে তার নিজের অক্সিজেনটা লাগে। তো এই অক্সিজেনটা যখন সে অক্সিজেন দিয়ে কাজ করে এবং দিন শেষে তার কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড গুলোও তো তাকে হচ্ছে নিষ্কাশন করতে হবে, তাই না? যে কার্বন ডাইঅক্সাইড গুলা সেটা হার্টে করোনারি সাইনাসের মাধ্যমে ডান এট্রিয়ামে প্রবেশ করে। ঠিক আছে, এই ছিল তোমার করোনারি সাইনাস, যে করোনারি সাইনাসের মাধ্যমে হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ডান এট্রিয়ামে আসে। আচ্ছা, এটা আরো একবার বুঝাই দেওয়ার জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, শোনো আবার বলছি। আবার একটা কমন কথা বলে নেই, যে তোমরা যারা যারা যেখান থেকে আমাকে দেখছো তারা প্লিজ লাইভটা শেয়ার করে দাও, তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরাও যাতে লাইভটা দেখতে পারে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে আমার লাইভ শেষ হওয়ার পর যদি তোমাদের কোনো টপিকে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেটা লাইভের পেজে গিয়ে, তোমরা হচ্ছে পেজে গিয়ে মেসেজ অপশনে গিয়ে কোয়েশ্চেনটা করে দিবে, যাতে আমরা ইনস্ট্যান্ট স্কুলের কথাটার মর্মার্থটা রক্ষা করতে পারি, মানে ইনস্ট্যান্টলি রিপ্লাই দিয়ে যাতে তোমাদের হচ্ছে কোয়েশ্চেনগুলো সলভ করে দিতে পারি। ঠিক আছে, তো তারপর চলে আসো, আমি এটা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছিলাম। সংক্ষিপ্ত জিনিসটা কি বুঝাচ্ছিলাম? সংক্ষিপ্ত জিনিসটা হচ্ছে, চিন্তা করো তোমাদের শরীরে কি লাগে? অক্সিজেন, প্রত্যেকটা সেলে অক্সিজেন লাগে, এবং দিন শেষে অক্সিজেনের পরে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইডগুলো তো হার্টে আসতে হবে, নাহলে রাইট এট্রিয়ামে এত কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে আসতেছে? তো কার্বন ডাইঅক্সাইডগুলো কিভাবে আসবে? ধরো হার্টটা মাঝখানে, কার্বন ডাইঅক্সাইডগুলো দেহের সুপিরিয়র ভেনা কাভা দিয়ে উপর থেকে আসবে, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে নিচ থেকে আসবে, এবং করোনারি সাইনাসের মাধ্যমে হার্টের নিজের রক্তগুলো আসবে। ঠিক আছে, আসলো রাইট এট্রিয়ামে এসে, এটা তো আর এখানে বসে থাকবে না, রাইট অ্যাট্রিয়াম থেকে এটা চলে যাবে রাইট ভেন্ট্রিকলে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল থেকে এই রক্তটা কোথায় চলে যাবে? যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা লাস্ট ডেস্টিনেশন হবে হচ্ছে ফুসফুসে, তাই এটা ফুসফুসে চলে যাবে। ফুসফুসে যেটা ঢুকে সেটাকে আমরা কি বলছি? পালমোনারি। আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাহলে পালমোনারি কি করতে হবে? পালমোনারি আর্টারি দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ফুসফুসে ঢুকলো। ফুসফুসে ঢুকার পর এটা অক্সিজেনে পরিণত হলো, পিউরিফাই হয়ে, তারপর অক্সিজেন থেকে এটা কোথায় চলে যাবে? যেহেতু ফুসফুস থেকে বের হচ্ছে, তার মানে পালমোনারি এবং বাকি আছে ভেইন, তারপর পালমোনারি ভেইন দিয়ে অক্সিজেন যুক্ত রক্তগুলা কোথায় চলে যাবে? অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যায়? আগে লেফট অ্যাট্রিয়ামে যাবে, লেফট অ্যাট্রিয়াম থেকে এটা যাবে লেফট ভেন্ট্রিকলে বাইকাসপিড কপাটিকার মাধ্যমে, লেফট ভেন্ট্রিকল থেকে এটা সারা দেহে চলে যেতে হবে, তাই মহাধমনী, যেহেতু সারা দেহে যেতে হবে তাই মহাধমনীর মাধ্যমে তোমার কি করবে? হার্টটা পাম্প করে মহাধমনীর মাধ্যমে রক্তটা সারা দেহে পৌঁছায় দিবে। যখন সে রক্তটা পৌঁছায় দিতে যাবে, তখন দেখবে ওই জায়গায় কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উৎপন্ন হয়ে আছে, তখন সেগুলো আবার ওই যে আগের প্রসেস, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাসের মাধ্যমে রাইট এট্রিয়ামে আনবে, তারপর রাইট ভেন্ট্রিকল থেকে আবার ফুসফুসে যাবে, ফুসফুস থেকে আবার তোমার লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, তারপর আবার সারা দেহে,
আবার সারা দেহ থেকে ডানে আসলো, ডান হয়ে ফুসফুস, আবার বামে, বাম হয়ে আবার সারা দেহে। এই প্রসেসটাই চলতে থাকবে। এখন কি সবার কাছে ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও। ওকে, আবার বলছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইফটা শেয়ার করে দাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই লাইফটা শেয়ার করে দিবে। আচ্ছা, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদের কিন্তু এখানে মেনশন করে দিয়ে তাদেরকে বলতে পারো যে তোমাদের এই লাইফটা দেখার জন্য, যদি তোমাদের কাছে লাইফটা ইফেক্টিভ বলে মনে হয়। ঠিক আছে, তোমরা যদি সব কিছু ক্লিয়ার হয়ে যায় তাহলে হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু লাইফটা সবার সাথে শেয়ার করে দিবে, যাতে তোমাদের ফ্রেন্ডরাও কিন্তু হচ্ছে তোমার লাইফটা করতে পারে। ঠিক আছে, মানে লাইফ করে আর হচ্ছে জিনিসপত্র সম্পর্কে জানতে পারে। তো আমাদের কিন্তু এখানে শুধুমাত্র ইনস্ট্যান্ট স্কুলে শুধু আপুর বায়োলজি হয় না, ইনস্ট্যান্ট স্কুলে কিন্তু হচ্ছে তোমার ম্যাথমেটিক্স হচ্ছে, কেমিস্ট্রি হচ্ছে, ক্লাস 10-এর ম্যাথমেটিক্স হচ্ছে, 11-12-এর হচ্ছে, তারপর ধরো হচ্ছে ইংলিশ ক্লাস হচ্ছে, আইএসএসবি ক্লাস হচ্ছে। তো তোমাদের যাদের কাছে এগুলো অনেক বেশি ইফেক্টিভ লাগছে, যারা এখান থেকে উপকৃত হচ্ছে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই লাইভ ক্লাসগুলো শেয়ার করে দিবে, বা তোমাদের ফ্রেন্ডদের সাজেস্ট করতে পারো, যেহেতু তোমরা সবাই বাসায় বসেই আছো, তো সাজেস্ট করতে পারো। এবং তোমরা বাংলাদেশে যেখানে যেখানে যে কোনো জায়গায় আছো সব জায়গায় বসেই কিন্তু ক্লাসগুলো করতে পারো। ঠিক আছে, ক্লাসগুলো করতে পারো, এবং ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, তাই তোমাদের কিন্তু আপাতত এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আর হচ্ছে যেটা বলছে, আবারও বলছি, লাইভটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবে। তো আমাদের আজকের টপিকটা ছিল হৃৎপিণ্ডের গঠন এবং তার সংবহন নিয়ে। সংবহন অলরেডি তোমরা বুঝে গেছো, এবং গঠন থেকে যে টপিকগুলো আসবে, কপাটিকা নিয়ে একটা টপিক আছে। চলো কপাটিকা টপিকটা আমরা একটু বুঝি। দেখো, কপাটিকা নিয়ে অলরেডি দুইটা কপাটিকার কথা কিন্তু আমি বলে দিয়েছি। একটা নাম হচ্ছে তোমার বাইকাস্পিড কপাটিকা, বাম পাশে থাকে, এবং ট্রাইকাস্পিড কপাটিকা ডান পাশে থাকে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যেতে, এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যেতে। এখন কথা হচ্ছে, আপু দুইটা কপাটিকা বলে ফেলছে, এইবার আরো দুইটা কপাটিকা। ক্লাস 10-এ পড়েছিলে অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা থাকে দুইটি। কোন দুইটি? সেমি লুনার। যেটা কথা হচ্ছে, আপু সেমি লুনারকে কেন অর্ধচন্দ্রাকৃতি বলা হয়? লুনার কথাটার মানে হচ্ছে তোমার চাঁদ, এবং সেমি লুনার কথাটার মানে হচ্ছে তোমার অর্ধ চাঁদ। ঠিক আছে, তাই ওই সেমি লুনার শেপটাকে আমরা বলি অর্ধচন্দ্রাকৃতি। সেমি লুনার কোনগুলো? আমরা কিন্তু এখানে দুই ধরনের জিনিস পাচ্ছি। দেখো, রাইট ভেন্ট্রিকলে একটা পালমোনারি আর্টারি পেয়েছি, এবং লেফট ভেন্ট্রিকলে একটা অ্যাওর্টা পেয়েছি। ঠিক আছে, মনে রাখবে, পালমোনারি আর্টারি, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে যাওয়ার পথে যে কপাটিকাটা পাওয়া যায়, সেই কপাটিকার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা বা সেমিলুনার কপাটিকা। এটার শেপটা অর্ধচন্দ্রাকৃতি, এরকম সি শেপ হয়, এই জন্য এটার নাম মানে সেমিলুনার কপাটিকা অথবা পালমোনারি কপাটিকা। আর আরেকটা হয়, সেটা হচ্ছে তোমার অ্যাওর্টার এখানে থাকে, সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। ঠিক আছে, সেটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। তারপর আরো দুটো কপাটিকা থাকে, একটা হচ্ছে তোমার থিবেসিয়ান কপাটিকা, আর একটা হচ্ছে তোমার ইউস্ট্রেশিয়ান কপাটিকা। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নিবা যে থিবেসিয়ান কপাটিকা আর ইউস্ট্রেশিয়ান কপাটিকা, একটা থাকে তোমার হচ্ছে ইনফিরিয়র ভ্যানা কাভা রাইট এট্রিয়ামের মাঝে, আর একটা থাকে হচ্ছে তোমার কর্নারি সাইনাস এবং রাইট এট্রিয়ামের মাঝে। ঠিক আছে, তো হচ্ছে তোমরা এগুলো আর একটু ক্লিয়ার করে দেখে নেবা, মানে হচ্ছে একটু মোটামুটি সংবহনটা বুঝলে তোমাদের হচ্ছে কপাটিকা নিয়ে এত ঝামেলা হয় না। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন নিয়ে কোনো একটা টপিক ছিল। তো হৃৎপিণ্ডের গঠনে আসলে কি পড়বো? হৃৎপিণ্ডের গঠন, পুরা হৃৎপিণ্ডের হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফিজিক্স ক্লাস, হ্যাঁ ফিজিক্স ক্লাস হয় কিন্তু ফিজিক্স। আচ্ছা আচ্ছা, আমাদের ফিজিক্স ক্লাসটা এখনো স্টার্ট হয়নি, যতটা সম্ভব ফিজিক্স ক্লাসটা এখনো স্টার্ট হয়নি, তবে কিছুদিনের মধ্যেই কিন্তু ফিজিক্স ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন মেনলি চলছে ক্লাস 10-এর ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে তোমার ক্লাস 11-12-এর ম্যাথমেটিক্স, ক্লাস 11-12-এর কেমিস্ট্রি চলছে, আর হচ্ছে তোমার চলছে ইংলিশ ক্লাস চলছে, বেসিক ইংলিশ ক্লাস, আর আইএসএসবি ক্লাসগুলো চলছে। ঠিক আছে, এই কয়েকটা ক্লাসে আপাতত চলছে, তবে তোমাদের সারা পেলে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসের সংখ্যা আরো বাড়াবো। ঠিক আছে, আর যেটা পড়ছিলাম সেটা হচ্ছে, কোন একটা ধরো, এটা ধরো হার্ট। ঠিক আছে, হার্ট এই ধরো হার্টের 4টা চেম্বার, এই হার্টের যে আবরণীটা, এই আবরণটাকে আমরা কি বলবো? তোমরা হার্টের ডাক্তারের কাছে গেলে ডাক্তারদের কি বলো? কার্ডিওলজিস্ট না? একটু আগে কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, ঠিক আছে, একটু আগে কিন্তু আমি তোমাদের একটা কথা বললাম, তাহলে সেই কথাটা হচ্ছে তোমার কিছু জিনিসপত্র থাকে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তোমার ওই যে কি বলে যে কিছু মানে
টপিক থাকে, এই টপিকগুলোর নাম দেখলে বোঝা যায়। যেমন হেপাটিক কথাটা মানে কি বললাম, লিভার, তেমনি কার্ডিয়া বা কার্ডিয়াক কথাটা মানে হচ্ছে হার্ট। যেমন হার্টের ডক্টরকে তুমি বলো, হার্টের সার্জনকে বলো কার্ডিয়াক সার্জন, মানে কি হার্টের সার্জন। কার্ডিওলজিস্ট মানে হার্ট বিশেষজ্ঞ, ঠিক আছে। এই কয়েকটা জিনিস। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তো তেমনি কার্ডিয়াম মানে কি বলতো, হার্ট। আর পেরি কথাটার মানে কি বলতে পারবে? পেরি কথাটার মানে হচ্ছে আবরণ। যেমন ধরো অন্ত্রের আবরণ, অন্ত্র, ইন্টেস্টাইন যেটা স্মল ইন্টেস্টাইন প্লাস হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, অন্ত্রের আবরণকে আমরা কি বলি? পেরিটোনিয়াম, মানে কি অন্ত্রের আবরণ। তার মানে পেরি কথাটার মানে কি? আবরণ, ঠিক আছে। তো পেরি কথাটা যেখানে থাকবে সেটাও হচ্ছে তোমার মানে হচ্ছে আবরণ বোঝাচ্ছে। আবার ধরো পেরিকার্ডিয়াল ফ্লুইড মানে কি? পেরিকার্ডিয়ামে যে ফ্লুইডটা থাকে, মানে পেরিকার্ডিয়ামে লেয়ার থাকে হচ্ছে তোমার দুইটা, ঠিক আছে। পেরিকার্ডিয়ামে লেয়ার থাকে দুইটা, একটা নাম হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম, একটা নাম হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এর মাঝখানে হচ্ছে তোমার যে হচ্ছে তোমার ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক, আবারও বলছি, বায়োলজি টপিকটা কিন্তু, হ্যাঁ বায়োলজি টপিকটা কিন্তু হচ্ছে তোমার এত কঠিন না। তোমরা সবাই মনে করো কি আপু বায়োলজি অনেক কঠিন, আপু বায়োলজি অনেক মুখস্থ করতে। দেখো তো, যেমন ধরো এই ধরো কার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, তারপর ধরো এখন থেকে তোমরা যদি পেরি কথাটা শুনো তাহলে তোমরা কি বলবা? যে এটা একটা আবরণ। কার্ডিয়া কথাটা শুনলে কিন্তু তোমরা কি বলবা বলো তো? এটা হচ্ছে হার্ট রিলেটেড কিছু। হেপাটিক কথা শুনলে তোমরা কি বলবা? আপু এটা লিভার রিলেটেড কিছু। তারপর ধরো আমি যে জিজ্ঞেস করি পালমোনারি কথাটা মানে কি, এটা মানে কি আপু লাংস রিলেটেড, ঠিক আছে। কিছু কথা, কিছু অ্যান্সার, কিছু তোমরা হচ্ছে নিজে থেকে মানে দিতে পারবে। মানে বায়োলজি টপিকটা তুমি যত বুঝে বুঝে আর ভিজুয়ালাইজ করে পড়তে পারবা, তত তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। আচ্ছা, হার্টের আরেকটা জিনিস হয়তো বাদ পড়ে গেছে। হার্টের কিন্তু একটা হচ্ছে শেপ থাকে, উপর অংশটাকে আমরা বেস বলি, নিচের অংশটাকে আমরা হচ্ছে অ্যাপেক্স বলি। তারপর তোমার হার্টে প্রায় হচ্ছে মানে সারা জীবনে প্রায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। এই কয়েকটা টপিকগুলো তোমার বইয়ের মধ্যে একেবারে হার্টের গঠন শুরু হওয়ার আগে দিছে, ঠিক আছে। এগুলো একটু দেখবা, কপাটিকা টপাটিকা নিয়ে একদম রিলেট আলোচনা করে দিলাম। আর হার্টের তোমার 3টা লেয়ার থাকে পেশির, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম মানে বাইরের লেয়ার, যেখানে মনে করো হচ্ছে কানেকটিভ টিস্যু আর এপিথেলিয়াল টিস্যু দিয়ে গঠিত এবং এখানে অনেক চর্বি টর্বি থাকে। আর মায়োকার্ডিয়ামে ইনভলিউন্টারি মাসেল মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি থাকে, ঠিক আছে। হার্ট মাঝের স্তরে অনৈচ্ছিক পেশি থাকে, কারণ হচ্ছে মাঝের স্তরটা তোমার যে সংকোচন প্রসারণে অনেক কাজে লাগে। আর এন্ডোকার্ডিয়ামের ভেতরে তো মনে করো কপাটিকা, প্রকোষ্ঠ টকোষ্ঠ সব তো এন্ডোকার্ডিয়ামের মধ্যেই থাকে। এই কয়েকটা জিনিসই। তারপরে হার্টের আবরণকে আমরা বলবো পেরিকার্ডিয়াম, কিন্তু হার্টের মাসেলের যে 3টা লেয়ার সেটাকে আমরা বলবো এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। তোমাদের কাছে আই গেস পুরাটাই অনেক বেশি ক্লিয়ার। তো নেক্সট দিন আমরা কার্ডিয়াক সাইকেল থেকে স্টার্ট করবো, ঠিক আছে। হার্টে কিছু ধুক ধুক, তোমরা যে বলো ধুক 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 শব্দ হচ্ছে, হার্টে আমরা নেক্সট দিন ধুক 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 শব্দ নিয়ে একটু মানে বিশ্লেষণ করব। আর যেটা করব হচ্ছে হার্টের মানে কার্ডিয়াক সাইকেল নিয়ে একটু পড়াশোনা করব। আর পড়াশোনা করব হচ্ছে তোমার ধরো ব্যারো রিসেপ্টর নামক একটা টপিক আছে, এইটা নিয়ে একটু পড়াশোনা করবো। আর সংবহন নিয়ে পড়াশোনা করবো, মানে সার্কুলেশন নিয়ে। সার্কুলেটিং কিন্তু পয়েন্টগুলো আমি আজকে দেখাই দিছি, তারপরে 1-2টা পয়েন্ট তোমাদের একটু দেখাতে হবে, সেটা হচ্ছে আলাদা করে সার্কুলেটিং। সেটা হচ্ছে তোমাদের যখন একবার পড়াবো তোমরা বলবো ও আপু মনে পড়ে গেছে, ঠিক আছে। তার মানে আমরা ওইটা দেখাবো। আর হার্টের রোগ নিয়ে এবং তোমাদের সব কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের সলিউশন, অ্যান্সার, যত কোয়েশ্চেন থাকবে সব আমি আমার মানে হার্ট রিলেটেড আরও 2টা ক্লাস হবে তোমাদের। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ হচ্ছে হার্টের মানে পুরান কথাগুলো, পুরান টপিকে যদি কারো কোনো সমস্যা থাকে, প্লাস হার্টের ব্যারো রিসেপ্টরে কাজ করবো, ব্যারো রিসেপ্টর কীভাবে কাজ করে, কার্ডিয়াক সাইকেল কি, কার্ডিয়াক সাইকেলে কাজ করবো কি, প্লাস শেষে হচ্ছে সংবহনটা বোঝানোর চেষ্টা করব। এবং দিন শেষে তারপর তোমার ওই ক্লাসটা শেষ করবো এবং ওই ক্লাস রিলেটেড যত সমস্যা এবং হার্ট চ্যাপ্টার নিয়ে তোমাদের যত সমস্যা, তার পরের ক্লাসে সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করবো, যত ধরনের কোয়েশ্চেন এসেছে কোয়েশ্চেন আলোচনা করব। প্লাস আমি আমার লাস্ট ক্লাসটা রাখবো, প্রত্যেকটা টপিকের লাস্ট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট থাকবে, কেউ মিস করবে না লাস্ট ক্লাসটা। কারণ হচ্ছে ওই লাস্ট ক্লাসে ওই অ্যাডমিশনে কোন কোন পার্ট থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসবে, তারপর ধরো ভার্সিটিতে কোন কোন পার্ট থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসবে, তারপর ধরো তোমাদের এইচএসসির জন্য কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, আমি এই পার্টগুলো নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে রোগ শোক নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমার আজকের টপিক। তো আজকের টপিকে আই গেস কারো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডদের সাথে এই লাইভটা শেয়ার করবে এবং আমাদের কথা আলোচনা করবে, আমাদেরকে সাজেস্ট করবে, যাতে হচ্ছে তোমাদের সাথে থেকে আমরা আরো অনেক দূর যেতে পারি। তো এই তো সবার জন্য শুভকামনা, সবাই থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ নেক্সট বুধবার আমার হচ্ছে নেক্সট ক্লাস, তোমরা সবাই কিন্তু মিস করবে না। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।